আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজিরের পর কারাগারে প্রেরণ, 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে, আল জাজিরাকে প্রধান উপদেষ্টা। চলমান সব সংস্কার শেষে নির্বাচন। গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে ঐক্যমতের ঘোষণায় বে অফ বেঙ্গল কনভারসেশনের সমাপ্তি, জলবায়ু সহনশীল জ্বালানির উপর গুরুত্ব আরোপ। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের জন্য কার্যকর উদ্যোগের পরামর্শ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতি সহ 13 জনকে প্রথমবারের মতো জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের আটক রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। পলাতক শেখ হাসিনাকে ধরে আনতে রেড নোটিশ জারির জন্য অনুরোধ করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দেশের সব ক্ষেত্রে চলমান সংস্কার শেষেই নির্বাচন দেওয়া হবে। আল জাজিরায় দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পুলিশের একটি পরিসংখ্যান উল্লেখ করে প্রেস সচিব বলেন, গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে এসে হত্যাকাণ্ডের ঘটনা কমেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আল জাজিরায় দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যটি ভালোভাবে শুনতে অনুরোধ জানান প্রেস সচিব। ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছে যে 4 বছর কম, তারপরে কোশ্চেনটা উনি বলছে যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হচ্ছে। এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, not to the interim government. গণতন্ত্র, মানবাধিকার ও বহুমাত্রিক সম্পর্ক উন্নয়ন সহ বেশ কিছু ইস্যুতে ঐক্যমত্য পোষণ করে শেষ হলো 3 দিনের বে অফ বেঙ্গল কনভারসেশন। শেষ দিনে জলবায়ু সহনশীল জ্বালানি উৎপাদন ও ব্যবহারের উপর কথা বলেছেন আলোচকেরা। একটি সেশনে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। পরগাজিমের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজেএস এর আয়োজনে 3 দিনের বে অফ বেঙ্গল কনভারসেশনের সমাপনী দিনে বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র, মানবাধিকার, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কূটনীতি, জলবায়ু সহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন বক্তারা। একটি আলোচনায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সবাই একমত পোষণ করেন। গ্রামীণ ফোনের মতন অন্য কর্পোরেটরাও যেন ডাইরেক্টলি রিনিউয়েবল এনার্জি অ্যাক্সেস করতে পারে। এই রিনিউয়েবল এনার্জি যদি আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি, তাহলে আমাদের কার্বন ফুটপ্রিন্টটা কমিয়ে ফেলা সম্ভব। মানুষের ক্ষতি করে উন্নয়ন নয়, এমন কথাও জোরে সোরে আলোচিত হয়েছে সেশনে। যখন একটা দেশ বা একটা সোসাইটি ডেভেলপ করে, তখন ওইটার একটা হিউম্যান কস্ট থাকে।
তো আমাদের দেশ বা জাতি আমাদের বাংলাদেশে এই যে ডেভেলপমেন্টটা হয়েছে বা হচ্ছে এটার পিছনে যে হিউম্যান কস্ট আছে এটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি। তো আমাদের বিভিন্ন প্রশ্ন ছিল এখানে। আমি প্রাইমারিলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি কথা বলেছি এবং আমাদের আরও প্যানেলিস্ট ছিল, তারাও এই প্রশ্ন করেছে যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। বিকেলে একটি সেশনের বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার। A particularly noteworthy example of untapped potential in our region is the bilateral trade between Pakistan and Bangladesh. As we look ahead, it is clear that there is a significant opportunity to enhance trade between our two countries. While our trade relations have grown over the years, the figures still fall short of the potential we know exists. মুক্ত পরিবেশে এমন একটি সম্মেলন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। বে অফ বেঙ্গল কনভারসেশনকে আমরা বলবার চেষ্টা করছি এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এটা বাংলাদেশের কিছু না, কিন্তু লোকেটেড ইন বাংলাদেশ, সো দ্যাট বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করা, বাংলাদেশকে বিশ্বের অন্যদের সঙ্গে পরিচিত করে তুলতে পারি। পৃথিবীটা অনেক জটিল ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আছে, এটা আমাদের মূল থিম। এর মধ্যে আমরা অবশ্যই ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের মধ্যে যারা যুক্ত তাদেরকে অনেক বেশি প্রাধান্য দেবার চেষ্টা করেছি। এবার নতুন আমরা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে অনেক গুরুত্ব দেবার চেষ্টা করেছি। আমাদের আলোচনার মূল এজেন্ডাগুলো ছিল জিওপলিটিক্স, ক্লাইমেট চেঞ্জ, ট্রেড, হিউম্যান রাইটস, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, হেট স্পিচ। বে অফ বেঙ্গল কনভারসেশনে অংশ নেন ৮০টি দেশের প্রতিনিধিরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ২০৩০ পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই সময়ের মধ্যে বাংলাদেশ ২২% কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও তিনি জানান। আজারবাইজানের বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে অংশ নিয়ে একথা বলেছেন তিনি। বিপর্যয়ের ঝুঁকিতে থাকা সভ্যতা রক্ষায় ন্যায্যতার ভিত্তিতে অর্থায়ন ও ছাড়ে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিমার রাজিন। নানা প্রতিকূলতা, দুর্যোগ ও বিপর্যয়ে ধুঁকছে ধরিত্রী। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য আর অর্জনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এদিকে জলবায়ু অর্থায়ন চুক্তির ধীর গতিতে হতাশা জানিয়েছে পরিবেশবাদী গোষ্ঠী ও সংগঠনগুলো। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে জলবায়ু অর্থায়নে ২০৩০ সালের মধ্যে ১২০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহের শুরুতে সাইড ইভেন্টগুলোতে চলছে নানা আলোচনা। প্রথমবারের মতো জাতীয়ভাবে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক তুলে ধরেছে বাংলাদেশ। এতে উঠে আসে বাংলাদেশ সহ ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর তথ্য উপাত্ত। জানানো হয় জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি। বাংলাদেশ একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, বিভিন্ন ডিজাস্টার হচ্ছে, সেখান থেকে আমাদের ক্লাইমেট ইন্ডিউসড ডিজাস্টারগুলো আইডেন্টিফাই করা এবং তার যে ড্যামেজ হচ্ছে আমাদের কমিউনিটির যে রাইটটাকে এস্টাবলিশ করা, প্লাস আমরা প্রপার জায়গাতে আমাদের এই রেজ করা। সেই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ বের করে আমরা তখন এটাকে বের করতে পারবো। এবং বাংলাদেশ অলওয়েজ ক্লাইমেট চেঞ্জের যে কোনো অ্যাকশনে খুবই পায়োনিয়ার। প্রথমবারের মতো আমাদের ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের অ্যাসেসমেন্টের একটি কম্পোনেন্ট হাতে নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এই উদ্যোগকে সমর্থন দিচ্ছে। আমরা যদি এই ডিসপ্লেসমেন্ট ইস্যুটাকে ন্যাশনাল প্ল্যানিংয়ে ইন্টিগ্রেট করতে পারি, ডেফিনেটলি এটি একটি আমাদের লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের পরিমাণ মাত্র 0.4% হলেও জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট দুর্যোগে চরম ক্ষতির শিকার হচ্ছে। ভবিষ্যতে নিরাপদ ও সমৃদ্ধ আবাস নিশ্চিতে জানানো হয়েছে জলবায়ু ন্যায় বিচার ও প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ছাড়ের আহ্বান। আমরা যে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ক্ষতিগ্রস্ত জনসংখ্যার, এবং সেখানে যেটা এক্সপেক্টেড যে 2050 সালের মধ্যে 133 মিলিয়ন লোক এই জলবায়ুর কারণে ডিসপ্লেসড হবে, এবং যেটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। আমরা যদি এখনই ইনিশিয়েটিভ না নেই এবং জোরে সোরে এ ব্যাপারে ন্যাশনাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের একটা বিশাল ডিজাস্টার অপেক্ষা করছে আমাদের জন্য। সুতরাং এই ব্যাপারটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এ নিয়ে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে। এবং এই ব্যাপারটিকে আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যেন আমরা দেরি আর না করি, আমরা যেন দ্রুত এই ব্যাপারে এগিয়ে আসি। এই আন্তর্জাতিক দর কষাকষি
শেষ হওয়া পর্যন্ত বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ আমরা প্রতিনিয়ত যা মুখোমুখি হচ্ছি, আমাদের জনগোষ্ঠীর মানিয়ে নেওয়ার ক্ষমতা তার থেকে অনেক কম। আরেকটা হচ্ছে উন্নত দেশগুলো তাদের যে অর্থনৈতিক মডেল এবং কার্বন নিঃসরণ না কমানোর কারণে কিন্তু এই ক্ষতিগুলো বেড়ে যাচ্ছে। এদিকে বিশ্বজুড়ে যুদ্ধ ও গণহত্যা বন্ধের পাশাপাশি ধরিত্রী রক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জোর কর্মসূচি করছেন পরিবেশবাদীরা। করুণ বাস্তবতা বলছে, জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট কারণে এই মুহূর্তে বাংলাদেশের 50 লাখ মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে রয়েছেন। ধনী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি কার্যকর উদ্যোগে সমাধানের রূপরেখা দেখছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আলিমাল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। আবারও আমন্ত্রণ আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরও 111 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের একটি দল ঘটনাস্থলে আহত ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে, তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। আফিফ বেশ কয়েক বছর ধরে হিজবুল্লাহর গণমাধ্যম সম্পর্ক বিভাগের দায়িত্বে ছিলেন। শনিবার লেবাননের বৈরুতে ইসরায়েল 145 বার হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। হজ এজেন্সি প্রতিনিধিদের সঙ্গে হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা করেছে আল আরাফা ইসলামী ব্যাংক। সোমবার রাজধানী একটি হোটেলে এই সভা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা নর্থ জোন, ঢাকা সাউথ জোন ও কর্পোরেট শাখাসমূহের উদ্যোগে এই সভায় বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধি এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ শীর্ষ নির্বাহী এবং শাখাসমূহের ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন হজ এজেন্সির মালিকরাও অংশ নেন। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টি-20 সিরিজ জিতল অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের 7 উইকেটের জয়। মাসের খরচ তো এখন হয়ে গেছে দ্বিগুণ, এখন টাকা বাঁচাতেও হবে দ্বিগুণ। আইডিয়া, সব হবে দ্বিগুণ, সব হবে দ্বিগুণ। আম্মু, দ্বিগুণ বাঁচানোর জন্য মাটির ব্যাংক। বাহ, কিন্তু দাগও লেগেছে দ্বিগুণ, এখন পাউডারও লাগবে দ্বিগুণ। না, আমার মাটির ব্যাংক। খেলার খবর। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মার্কাস স্টয়নিস এবং 8 উইকেট নিয়ে সিরিজ সেরা স্পেন্সার জনসন। সবশেষে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজিরের পর কারাগারে প্রেরণ। 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে। আল জাজিরাকে প্রধান উপদেষ্টা। চলমান সব সংস্কার শেষে নির্বাচন। গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে ঐক্যমত্যের ঘোষণায় বে অফ বেঙ্গল কনভারসেশনের সমাপ্তি। জলবায়ু সহনশীল জ্বালানির উপর গুরুত্ব আরোপ। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের জন্য কার্যকর উদ্যোগের পরামর্শ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।